আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা সেশন 2 নিয়ে আলোচনা করব। সেশন 2 সমস্যা সমাধানে প্রযুক্তির ব্যবহার, মানে আমাদের বিভিন্ন সমস্যার সমাধানে কিভাবে আমরা প্রযুক্তি ব্যবহার করতে পারি সেটা নিয়ে আমাদের আলোচনা, তাই না? চলো। বিভিন্ন প্রযুক্তির ব্যবহার মানব সভ্যতার জন্য একটি আশীর্বাদ। সমস্যা সমাধানে সঠিক সময়ে সঠিক প্রযুক্তি ব্যবহার করা উচিত। আমাদের চারপাশে এমন অনেক সমস্যা আছে যেগুলো মানুষ আগে নিজে সমাধান করত, কিন্তু এখন প্রযুক্তির ব্যবহারের কারণে সেটি সমাধান করা অনেক সহজ হয়ে গেছে। ধরো আমাদের কি হতো, ধরো আমাদের আগে ইলেকট্রিসিটি ছিল না, তখন আমাদের কি হতো, তখন কি আমাদের ফ্যান ছিল না, তখন আমরা কি করতাম, পাখার মাধ্যমে কি করতাম, আমরা বাতাস নিতাম। এখন আমরা কি করি বলতো, এখন আমাদের প্রযুক্তি এসে গেছে বা ইলেকট্রিসিটি এসে গেছে, আমরা এখন কি করি, ফ্যানের মাধ্যমে বাতাস নিয়ে থাকি। গত সেশনে আমরা অপরিচিত নতুন জায়গায় ঘুরতে যাওয়া নিয়ে ভেবেছি। অতীতে অপরিচিত জায়গায় ঘুরতে গেলে অবশ্যই আগে ওই জায়গায় গিয়েছে এমন কারো থেকে সেই জায়গার ব্যাপারে ধারণা নিতে হবে। মানে কোনো জায়গায় যেতে চাইলে কি করতে হবে, অতীতে ওই জায়গায় কেউ যদি গিয়ে থাকে তার কাছ থেকে ধারণা নিতে হবে। তার থেকে জেনে নিতে হতো কিভাবে আমরা সেই জায়গায় যেতে পারি, সেখানে যেতে কত সময় লাগবে, কোন রাস্তার পর কোন রাস্তায় যেতে হবে ইত্যাদি। তবে এখন এক্ষেত্রে সহজ সমাধান হলো কোনো ম্যাপ সফটওয়্যার ব্যবহার করা। আমাদের সাধারণত ফোনেই কি ম্যাপ আছে, তাই না? সেই ম্যাপ সফটওয়্যার ব্যবহার করা, তুমি যদি ম্যাপে যদি লোকেশন দিয়ে দাও ও তোমাকে রাস্তা বলে দেবে। এই ধরনের সফটওয়্যারের আমরা কোথায় আছি এবং গন্তব্য কোথায় সেটি লিখে দিলে আমাদের দেখিয়ে দেয় কত সময়ের মধ্যে কিভাবে আমরা পৌঁছাতে পারবো। মানে সেই সফটওয়্যারে তুমি কোথায় আছো এবং তুমি কোথায় যাবা সেই লোকেশনটা যদি তুমি লিখে দাও, তাহলে সেখানে তোমার কত সময় লাগবে এবং কোন রাস্তাতে যেতে পারবে সেটাও তোমাকে বলে দিবে। এখন এখানে দেখছি রাস্তায় কতটুকু যানজট আছে এবং কোন রাস্তা দিয়ে গেলে যেতে সুবিধা হবে এবং কোন যানবাহনে গেলে যেতে কত সময় লাগবে ইত্যাদি আরও কত কি। আবার একই সমস্যা সমাধানের জন্য প্রয়োজন অনুসারে ভিন্ন ভিন্ন প্রযুক্তির উদ্ভাবনও হয়েছে। যেমন ম্যাপ সফটওয়্যার দিয়ে আমরা শুধু জানতে পারছি নির্দিষ্ট জায়গায় কিভাবে যাব, কিন্তু আমরা যদি একটি যানবাহন বুকিং করতে চাই, যেই যানবাহন দিয়ে সরাসরি নির্দিষ্ট গন্তব্যে যেতে পারবো, তাহলে বিভিন্ন যানবাহন বুকিং সফটওয়্যার অ্যাপ ব্যবহার করতে পারি। এই সব সফটওয়্যারে নির্দিষ্ট যানবাহন বুকিং করা যায় এবং কোনো নির্দিষ্ট জায়গায় যেতে কত টাকা খরচ হবে সেই যানবাহনে সেটিও আমাদের দেখিয়ে দেয়। মানে আমাদের কি করতে পারে, বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে, তাই না? বা অ্যাপস আছে, পাঠাও আছে, উবার আছে, তাই না? কত কিছু আছে। সেগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি, বিভিন্ন গাড়ি বুকিং করতে পারি বা যানবাহন বুকিং করতে পারি এবং আমাদের গন্তব্যে যেতে পারি। অর্থাৎ ম্যাপ সফটওয়্যার থেকেও আরও বেশি সুযোগ সুবিধা পাচ্ছি। ফলে নির্দিষ্ট গন্তব্যে যাবার সমস্যাটি পুরোপুরি সমাধান হয়ে যাচ্ছে, আর কোনো চিন্তাই করতে হচ্ছে না। একইভাবে নির্দিষ্ট ওয়েবসাইট অ্যাপ থেকে ট্রেন, বাস বা উড়োজাহাজের টিকিট কাটার কাজও এখন সহজেই করা যায়। এই যে আমরা যে ইলেকট্রনিক ডিভাইস দিয়ে যে টিকিট কাটি ফোনের মাধ্যমে ওয়েবসাইটে গিয়ে, সেটাকে ই টিকিট বলা হয়। বুঝতে পেরেছি? আচ্ছা, মানে আমরা এখন ঘরে বসেই ফোন দিয়ে বা ওদের ওয়েবসাইটে ঢুকে আমরা বাস, ট্রেন বা উড়োজাহাজের টিকিট কাটতে পারি। আমাদের কাজটা কি সহজ হয়ে গেছে না এখন প্রযুক্তির মাধ্যমে? অবশ্যই হয়েছে। আবার করোনা অতিমারির কারণে একটি নির্দিষ্ট সময় জুড়ে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার প্রয়োজন হয়েছিল সকলের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে। এই সময় প্রযুক্তির কল্যাণেই বিভিন্ন সফটওয়্যার শিক্ষক ও শিক্ষার্থীরা যুক্ত হয়ে অনলাইনে ক্লাসে অংশগ্রহণ করেছে। কি আমরা গুগল মিট বা জুম বা মাইক্রোসফটের ট্রিম এগুলোর মাধ্যমে কি আমরা করোনার সময় ক্লাস করেছি না? এই প্রযুক্তির সহায়তায় না হলে কি আমরা পারতাম? না হলে আমরা পারতাম না, তাই না? আচ্ছা, এই যে যেমন একটা চিত্র দেখতে পাচ্ছি, ছবিতে দেখতে পাচ্ছি কি জুমে তারা পড়াশোনা করছে, তাই না? ল্যাপটপে প্রযুক্তি ব্যবহার করে। আচ্ছা, এখন কথায় আছে
প্রয়োজনীয়তাই উদ্ভাবনের জনক। করোনা অতিমারির পূর্বে বিভিন্ন অনলাইন সভা করার সফটওয়্যারের চাহিদা তেমন ছিল না। মানে করোনা আসার আগে এই যে বিভিন্ন অনলাইনে যে আমাদের কি অনলাইনে সভা বা মিটিং করার সফটওয়্যার চাহিদা তেমন ছিল না। কিন্তু করোনা অতিমারির সময় প্রায় সারা পৃথিবীর মানুষই ঘরে অবরুদ্ধ ছিল। তাই এই সময় জুম, গুগল মিট, মাইক্রোসফট টিম ইত্যাদি অনলাইন মিটিং সফটওয়্যার ব্যবহার করে অনলাইন ক্লাস, ব্যবসায়িক মিটিং ইত্যাদির আয়োজন করার প্রয়োজন হয়। মানে ঘরে বসেই কি করতে পারে, এই যে অনলাইন মিটিং বা গুগলে ক্লাসরুম আমরা ক্লাস করতে পারি, তারপর ব্যবসায়িক মিটিংও আয়োজন করার প্রয়োজন হয়েছে। তখন আমাদের কি আমাদের কাজটা অনেক সহজ হয়ে গেছে। যদি এই প্রযুক্তি একটি বিকল্প হিসাবে না আসতো তাহলে হয়তো করোনার সময় সারা পৃথিবীর অনেক কার্যক্রম স্থবির হয়ে যেত। কাজেই এক্ষেত্রে এই প্রযুক্তি মানুষকে অগণিত কাজে সাহায্য করেছে। আবার অনেক সময় একটি সমস্যা সমাধানে কোনো প্রযুক্তি উদ্ভাবনের পরেও দেখা যায় সমস্যাটি সম্পূর্ণ সমাধান হয়নি বা সমাধানে কোনো ঘাটতি রয়ে গেছে। তখন সেই প্রযুক্তিকে হালনাগাদ বা আপডেট করা হয়। মানে আপডেটের বাংলা হচ্ছে হালনাগাদ। ঠিক আছে, প্রয়োজন হয়। যেমন আর্থিক লেনদেনের কথা ভাবি। আগে এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা পাঠানোর প্রক্রিয়া ছিল বেশ জটিল। মানি অর্ডার করে কারো কাছে টাকা পাঠালে তার কাছে টাকা পৌঁছাতে অনেক সময় লাগতো। বর্তমানে মোবাইলের সাহায্যে নির্দিষ্ট টাকা লেনদেনের প্ল্যাটফর্মের মাধ্যমে নিমিষেই দেশের এক স্থান থেকে অন্য স্থানে টাকা পাঠানো যায়। মানে এখন কয়েক মিনিটের মাধ্যমেই তুমি দেশের এক স্থান থেকে অন্য স্থানে এই যে আমাদের মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাঠানো সম্ভব। এটা কি একসময় ছিল না। এই প্রযুক্তির কারণে সেটা আমাদের সহজ হয়ে গেছে। তবে প্রথম যখন এই ধরনের টাকা লেনদেনের সার্ভিস চালু হয়েছিল তখন একটি সমস্যা হতো। ধরো আমরা আমাদের 500 টাকা নিজের অ্যাকাউন্ট থেকে উত্তোলন করব। যখন উত্তোলন করব তখন কি মোবাইল এজেন্টের কাছে যেতে হতো না, যে তার মোবাইল অ্যাকাউন্টে টাকা পাঠাতে হতো না? হ্যাঁ, এই জন্য টাকা লেনদেনের নির্দিষ্ট এজেন্টের কাছে গিয়ে সেই এজেন্টের মোবাইল ফোন নাম্বারে প্রথমে আমাদের টাকা ক্যাশ আউটের জন্য পাঠাতে হবে। এজেন্ট টাকা নিজের অ্যাকাউন্টে বুঝে পেলে আমাদের টাকা দিয়ে দেন। কিন্তু সমস্যা হচ্ছে যদি এজেন্টের মোবাইল ফোন নম্বর টাইপ করার সময় আমরা কোনো ভুল করে ফেলি তাহলে ওই এজেন্টের কাছে টাকা না গিয়ে অন্য কোনো নাম্বারে চলে যাবে। এতে আমাদের আর্থিক ক্ষতি হবে। প্রথম দিকে মানুষ বিভিন্ন সময় এভাবেই ভুল নাম্বারে টাকা পাঠিয়ে বিপদে পড়তো। এই সমস্যাকে কিন্তু আবার প্রযুক্তির সাহায্যেই সমাধান করা হয়েছে। মানে কোনো একটা জিনিস প্রথমে আসলে সেটা মাঝে মাঝে কিছু সমস্যা দেখা দেয়, তখন আমাদের পরে কি হালনাগাদ বা আপডেট করতে হয় সেটাই বলেছে। এখন যে কোনো মোবাইল নাম্বারে টাকা লেনদেনের ক্ষেত্রে এজেন্টের দোকানে একটি কিউআর কোড দেওয়া থাকে। মানে এই যে একটা পাশে আমরা ছবি দেখছি এটাকে বলা হয় কিউআর কোড। মানে এটার মাধ্যমে তুমি নির্দিষ্ট অ্যাকাউন্টে চলে যাবে কি স্ক্যান করলেই। তোমার মোবাইলের মাধ্যমে যদি স্ক্যান করো তুমি তাহলে তোমার নির্দিষ্ট মোবাইল নাম্বার চলে যাবে। মোবাইল সেটে থাকা টাকা পাঠানোর অ্যাপ্লিকেশনের এই কিউআর কোড স্ক্যান করার সুবিধা থাকে, ফলে অ্যাকাউন্ট নাম্বারে ভুল টাইপ করার ভয় থাকে না। কিউআর কোড স্ক্যান করার পর সঠিক নাম্বারে টাকা পাঠানো নিশ্চিত হয়। আবার কাউকে শুধু টাকা পাঠানো বা নিজে টাকা পাওয়ার ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করা যায় তা কিন্তু নয়। এগুলো দিয়ে বাসাবাড়ির বিদ্যুৎ বিল, গ্যাস, পানি ইত্যাদি সংযোগের বিল প্রদান করা যায়। ফলে নির্দিষ্ট অফিসে গিয়ে লাইন ধরে বিল প্রদান করার ঝামেলা কমে গেছে। মানে আমাদের বাসাবাড়ি থেকে বিদ্যুৎ, গ্যাস, পানি আমরা ব্যবহার করি, এগুলো একসময় কি করা হতো, লাইনে অফিসে গিয়ে লাইনে দাঁড়িয়ে তারপরে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হতো। কিন্তু এখন আমাদের এই প্রযুক্তির মাধ্যমে আমরা কি করতে পারি, মোবাইল অ্যাপসের মাধ্যমে আমরা এই বিলগুলো বাসায় বসেই জমা দিয়ে দিতে পারি। একটি প্রযুক্তি প্রথমে হয়তো নির্দিষ্ট একটি সমস্যার সমাধানের জন্য উদ্ভব হয়। মানে কোনো একটা নির্দিষ্ট সমাধানের জন্য এই
একটি প্রযুক্তি উদ্ভব হয়, কিন্তু পরে একই প্রযুক্তি আরও বিভিন্ন জায়গায় কাজে লাগানো যায়। উপরে আমরা যেমন বেশ কিছু সফটওয়্যার প্রযুক্তির কথা জানলাম, তেমনি বিভিন্ন রোবট দিয়েও এখন বিভিন্ন সমস্যার সমাধান করা হচ্ছে। যেমন বিভিন্ন স্থানে যখন আগুন লাগে, আগুন নিয়ন্ত্রণে আনতে সেখান থেকে আটকে পড়া বিভিন্ন মানুষকে উদ্ধার করতে দমকল বাহিনীর সময় লাগে। পাশাপাশি আটকে পড়া মানুষ উদ্ধারের জন্য দমকল বাহিনীর যেসব কর্মী আগুন লাগা ভবনের ভিতরে প্রবেশ করেন, তাদের জীবনেরও ঝুঁকি থাকে। এরকম ক্ষেত্রে দমকল বাহিনীকে সহায়তা করার জন্য বিভিন্ন ফায়ার ফাইটার রোবট ব্যবহার করা হয়। ধরো কোনো একটা বাসা বাড়িতে বা প্রতিষ্ঠান আগুন লেগেছে, এখন সেই ভিতরে লোক আছে, তাদের উদ্ধার করতে যদি যারা ফায়ার সার্ভিসের লোক আছে তারা যদি যায়, তারাও কিন্তু সেখান থেকে কি তাদেরও দুর্ঘটনা ঘটতে পারে। সেই কারণে আমাদের কি বিভিন্ন প্রযুক্তির ক্ষেত্রে আমরা কি এখন ফায়ার ফাইটার রোবট ব্যবহার করি। ধরো এই যে এখানে আগুন লেগেছে, এটা একটা রোবট, সেটা নির্দিষ্ট স্থানে গিয়ে পানিও নিতে পারবে এবং আগুনটাও নিভাতে পারবে। 2022 সালে সীতাকুণ্ডে লাগা আগুন নেভানোর কাজে বাংলাদেশি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাহিনীর প্রথমবারের মতো রোবট ব্যবহার করে। এরকম আরও বিভিন্ন রোবট বিষয়ক প্রযুক্তি ব্যবহার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এভাবে যে কোনো সমস্যার জন্যই আমরা প্রযুক্তির সাহায্য নিয়ে সমাধানের উপায় বের করতে পারি। এখন আমাদের একটা আগামী সেশনের প্রস্তুতি দিয়েছে, দেখো তো, চলো যাই কি বলেছে। বাসায় গিয়ে আমরা কিছু বাস্তব সমস্যা খুঁজে বের করার চেষ্টা করব, মানে আমাদের রিয়েল লাইফে যেসব সমস্যা আছে সেগুলো খুঁজে বের করার চেষ্টা করব, যে সমস্যাগুলো বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে সমাধান করা সম্ভব। বিশেষ করে কোনো নির্দিষ্ট রোবট দিয়ে সমাধান করা যাবে এমন সমস্যাগুলো তুমি খুঁজে বের করার চেষ্টা করতে পারো। মানে এটা আমাদের সমস্যাগুলো খুঁজে, তারপরে এইখানে আমাদের একটা বক্স দিয়েছে, এখন বলেছে কি এমন 5টি সমস্যার কথা নিচের ছকে লিখে ফেলো। এখানে 5টি নাম্বার দেওয়া আছে, এই ছকের ভিতরে তোমাকে লিখে ফেলতে হবে। বন্ধুরা, তোমাদের সুবিধার্থে সেটার ছকটা পূরণ করে রেখে চলো যাই দেখে আসি। এই দেখো, এখন দেখো এখানে এমন 5টি সমস্যার কথা নিচে লিখে ফেলি। এখন কি বলেছি দেখো তো, যে সমস্ত কাজ করা স্বাভাবিকভাবে মানুষের জন্য বিপজ্জনক, মানে যে সমস্ত কাজ স্বাভাবিক মানুষের জন্য বিপজ্জনক, সেই সমস্ত কাজকে আমাদের রোবটের মাধ্যমে আমরা করতে পারি, তাই না? যেমন করেছি কি বিস্ফোরক নিষ্ক্রিয়করণ, মানে কি একটা বোমা যদি থাকে বা কোনো একটা বিস্ফোরক হবে, সেটা নিষ্ক্রিয় করতে হবে, সেই ক্ষেত্রে আমরা প্রযুক্তি ব্যবহার করতে পারি, রোবট ব্যবহার করতে পারি। বা এই যে উদ্ধার অভিযান আমরা একটু আগে জেনেছি, তাই না? কোনো একটা আগুন লাগা ভবনে বা কোনো একটা দুর্ঘটনার উদ্ধার অভিযানে আমরা রোবট ব্যবহার করতে পারি। তারপরে কৃষিকাজেও রোবট ব্যবহার, যেমন কৃষিকাজে বীজ বপন, তারপরে খেতে আগাছা নিয়ন্ত্রণ, তারপরে পোকা শনাক্তকরণ, তারপরে হচ্ছে ফসল কাটা ইত্যাদি। তারপরে পুলিশের সাহায্যকারী হিসেবে বিশ্বের বহু দেশে পুলিশ বিপজ্জনক পরিস্থিতি মোকাবেলায় রোবটকে ব্যবহার করে থাকে। তারপর 4 কি নদীতে উদ্ধার তৎপরতা চালাতে এবং অনুসন্ধান চালাতেও রোবট ব্যবহার করতে পারো। বুঝতে পেরেছো? এখন আবার বলেছে কি কম্পিউটার নিয়ন্ত্রিত রোবটের সাহায্যে কারখানায় নানা রকম বিপজ্জনক ও পরিশ্রম সাধ্য কাজ, যেমন ভারী মাল উঠানো বা নামানো, পণ্য এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছানো ইত্যাদি। মানে আমাদের কলকারখানায়ও আমরা এই রোবটের মাধ্যমে কি ভারী মাল উঠানো নামানো, তারপরে কি পণ্য এক স্থান থেকে অন্য স্থানে নিতে পারি। আর এখানে কি বলতো, যেসব জায়গা বিপজ্জনক সেই সব জায়গাও রোবট ব্যবহার করতে পারি। কৃষিক্ষেত্রেও রোবট ব্যবহার হয়। তারপরে পুলিশের সাহায্যকারী হিসেবে রোবট ব্যবহার করা হয়। তারপর নদীর তলদেশে বা সমুদ্রের তলদেশে বিভিন্ন উদ্ধার অভিযান বা অনুসন্ধান চালাতেও কিন্তু আমরা এই রোবট ব্যবহার করতে পারি। বুঝতে পেরেছো? আশা করি তোমরা সকলেই বুঝে গেছো। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে।